রোজার ঈদের ছবি মুক্তির 1 মাস পূর্ণ হলো। মাস পেরিয়ে কেমন চলছে ঈদের সিনেমা? নতুন ছবির খবর কি? আসছে ঈদের প্রস্তুতিই বা কেমন? এসব কিছু নিয়ে সাজানো হয়েছে তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজন। বরাবরের মতোই দর্শক, আপনাদের সাথে তো আছি আমি শাহরিন জেবিনার। আমার আজকের পর্বের অতিথি দুজন চলচ্চিত্রের মানুষ আমার সামনেই বসে আছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল এবং তার পাশেই আছেন চলচ্চিত্র পরিচালক রেদওয়ান রনি। দুজনকেই স্বাগত আজকের আয়োজনে। থ্যাংক ইউ। জি, আমি শুরুতেই বলেছি যে মানে ঈদের ছবি মুক্তির 1 মাস পূর্তি হলো। ওভারঅল আসলে কেমন চলছে ঈদের সিনেমা, আমি দুজনের কাছেই জানতে চাই। শুরুতে কি উজ্জ্বল ভাই বলবেন কিনা? এবার ঈদে কিন্তু যে কটা ছবি আসছে কোনোটা কিন্তু কোনোটাকে ফেলে দেওয়ার মতো না। একটা ছবি দেখলে আরেকটা ছবি দেখার ইচ্ছা করে, আরেকটা ছবিকে আবার পরের দিন দেখার ইচ্ছা করে, এরকম কিন্তু তৈরি হয়েছে। মাঝখানে কিছু ত্রুটি ছিল, সেটা আমরা দীর্ঘদিনে আলাপ করেছি, সেটার মধ্যে না যাই। আমি মনে করি যে প্রিন্স থেকে শুরু করে আমাদের প্রেসার কুকার পর্যন্ত যে কটা ছবি রয়েছে, দম, বনলতা এক্সপ্রেস, কারো থেকে কেউ কম না। আমরা সবাইকে আমাদের আপনভাবে নিয়েছি। মাঝখানে আমরা যেটা দেখতে পেয়েছি, বাংলাদেশে এবারই প্রথম প্রত্যেকটা ছবি গুণগত মান এবং কৌশল দিক দিয়ে কেউ যেটাই করেছে, প্রযোজকতার সংস্থাগুলি ছবিগুলি রিলিজ করেছে, আমরা হল মালিকগুলি সবাই কিন্তু এনজয় করেছি। সর্বপ্রথম যেটা বলতে চাই, দর্শকরা কিন্তু প্রত্যেকটা ছবিকে বাহাবা দিয়েছে। কেউ কম দিয়েছে, কেউ বেশি পেয়েছে, সেটা বিষয় না। বিষয় হলো একটা চলচ্চিত্র ধ্বংসের মুখ থেকে যেভাবে এবার প্রযোজক পরিচালক সংস্থাগুলি ছবিগুলি এবার রিলিজ করেছে, সেটা যদি কিছুটা ত্রুটি না থাকতো তাহলে আমরা এবার ঈদে সবচেয়ে বেশি সাকসেসফুল থাকতাম ইনশাল্লাহ। এই জায়গায় যদি রনি ভাইয়ের কাছে আসে, আপনি ঈদে একটা সিনেমা মুক্তিও দিয়েছেন দর্শকদের জন্য, পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন। সো বাকি সব সিনেমার খবরও নিশ্চয়ই আপনার কাছে আছে। আমি জানতে চাচ্ছি যে আসলে ঈদের সিনেমার এই মুহূর্তে 1 মাস পেরিয়ে আসার পর ওভারঅল চিত্রটা কি দেখছেন? এবার ঈদে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা এক একটা সিনেমা এক এক জনরার এক এক ধরনের বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেকটা সিনেমার আলাদা আলাদা দর্শক আছে। আবার কিছু দর্শক আছে ক্রস, মানে বনলতাও দেখবে, দমও দেখবে, প্রেসার কুকারও দেখবে, রাক্ষসও দেখবে, প্রিন্সও দেখবে, সবই দেখবে। তো এই যে নানান ধরনের দর্শকের জন্য সিনেমা হচ্ছে, এইটা একটা ভালো দিক। এবং এক ধরনের সিনেমা না হয়ে নানান ধরনের সিনেমা হওয়ার সুবিধাটা হচ্ছে হোল মার্কেট একটা ভাইব্রেটিং একটা সিচুয়েশনে থাকে এবং এক এক দর্শকের চাহিদা এক এক রকম। তারা সিনেমা হলে পরিবার নিয়ে যাওয়ার যেরকম সুযোগ পাচ্ছে, বন্ধুবান্ধব নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। তো ঈদটা যদিও ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে সব কিছু, অন্য সময় হলে তো খুবই ভালো, ভাইয়াদের জন্য আরও ভালো যে সারা বছর যদি এই সিনেমা গোয়ার্স যেটা রেগুলারিটি মেনটেন করবে, আমরাও নির্মাতা হিসেবে অথবা প্রযোজক হিসেবে আরও বানাতে পারবো। কিন্তু ঈদের সময়ও আগে এই উৎসবটা ছিল না, ঈদ সিনেমা দেখার যে উৎসব। ঈদের সময় যে কয়েক বছর ধরে আমরা দেখছি যে ঈদের সময় সিনেমা হলগুলো এবারে কিন্তু উচ্ছ্বাসটা আরো বেশি, মানে এক এক ধরনের সিনেমা হওয়ার পরে উৎসবটা আরো বেশি। তো আমি মনে করি যে এইটা কন্টিনিউ চলতে থাকবে, আবার ঈদ ছাড়াও সিনেমা আসতে থাকবে আর কি, বাট ভালো ওভারঅল। কিন্তু ওই যে আপনি যেটা বলছিলেন যে ঈদের সময়ই আসলে উৎসব মুখর হচ্ছে, সেই জায়গায় তো আমি এই প্রশ্নটা এই মুহূর্তে না রাখলেই হচ্ছে না যে ঈদ কেন্দ্রিক হয়ে গেল না দেশের সিনেমা? হ্যাঁ, মানে ওইটা হচ্ছে যে অনেকগুলো কারণ এটার মধ্যে ইনভলভ। যে মানুষ যখন একটা সিনেমার প্ল্যান করা হয়, ইনভেস্টমেন্ট প্ল্যান করা হয়, তখন কিন্তু আসলে রিটার্নটা প্ল্যান করা হয় যে কোন সময় একটু বেটার রিটার্ন আসবে। ঈদের সময়টাতেই যখন এই ছুটিটা পড়ে, এবং দুইটা কারণ, একটা হচ্ছে ছুটি লাগবে মানুষ যেন রেগুলার ওইটা সবাই মিলে যেতে পারে, এটা একটা উৎসবের মতো। আর একটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা পলিটিক্যাল আনরেস্ট ছিল দেশে। সো ঈদের সময়টা আপনি দেখবেন যে পলিটিক্যাল কনভারসেশন অথবা আনরেস্ট সিচুয়েশন থেকে বের হয়ে মানুষ এক ধরনের উৎসব মুখর সিচুয়েশনে থাকে, মানে এবং একজন আরেকজনের বাড়িতে ঘুরতে যাওয়া, একজন আরেকজনের সাথে একটা মানে আড্ডা দেয়া, ওই ফিলিংটা অন্য সময়টা কিন্তু সারাক্ষণ নানান চ্যালেঞ্জ, দেশের চ্যালেঞ্জ, পলিটিক্যাল চ্যালেঞ্জ, এই কারণে একটু কনভারসেশনটা সিনেমা কেন্দ্রিক থেকে বের হয়ে আরো ভাস্ট অনেক দিকে চলে যায়। রাজনৈতিক ইস্যু থাকবে, তারপরে ছুটির কথা যে বলছিলেন, হ্যাঁ
সেই জায়গাতে যদি বলি যে আগেও তো আসলে ছুটি ছিল না, সেই জায়গায় 52 সপ্তাহ কেন, মানে কারণ হচ্ছে এরকম যে ওই গেল, অভ্যাসটা। শুধু ঈদ কেন্দ্রিক কেন হয়ে গেল? না না, এটা অভ্যাসটা, এটা আসলে সমন্বিত উদ্যোগ লাগবে, যে এটা আমি শুধু দর্শকদের বলবো না, শুধু ছুটি বলবো না। একটা হচ্ছে ভালো সিনেমার ফ্লো থাকতে হবে, আর দর্শকদেরও কিন্তু ওই ছুটির দিনগুলোতে হোক অথবা অফিসের পরে হোক কিন্তু দর্শকদের যাওয়ার অভ্যাসটা করতে হবে, যে আচ্ছা ঠিক আছে আমার সিনেমা যদি হলে আসছে। সিনেমাই না থাকে আমি যাব কি বলেন তো? না না না, সিনেমা থাকবে তো, সিনেমা থাকার জন্য তো সিনেমা প্রচুর তো সিনেমা কন্টিনিউ হচ্ছে। আসছে না। এই জায়গায় উজ্জ্বল ভাই কিছু কি যোগ না, করবেন? সিনেমা যেটা আপনি বলতে চাচ্ছি, যে রনি ভাই যে কথাটা বলেছে, যে আপনিও যে কথাটা বলেছেন, সিনেমা তো মুক্তিই বাংলাদেশের পাচ্ছে যারা না। ইনভেস্টার, ওই যে রনি ভাইয়ের কথার সাথে আমি একমত, তারা চিন্তা করে ঈদের মধ্যে ছবিটা দিলে ইনভেস্টার রিটার্ন আসবে। কিন্তু তাতে কি, তাতে তো আমার সিনেমা হলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, আমাদের সিনেপ্লেক্সের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। আমি আজকে রনি ভাইয়ের সামনে বলতে পারি যে বাংলাদেশের যে কটা ছবি হয়েছে সেই কটা ছবিতে সিনেপ্লেক্সে কয় টাকা পাবে সেটা দেখার বিষয় না, সিঙ্গেল স্ক্রিন যে কটা পাবে সেটা দেখার বিষয় না। কিন্তু 52 সপ্তাহে যদি ছবি না থাকে, একটা হল, এই স্টুডিওটা যদি সারা বছর বন্ধ থাকে, বছরে একবার খুলেন, তাহলে কি স্টুডিও আগের মতো দেখা যাবে? দেখা যাবে না। তার জন্য রনি ভাইরা যে ছবিগুলি বানাচ্ছে, আমাদের কিন্তু একটা দাবি ছিল যে শাকিব খান সাহেব একজন সুপার স্টার, তার ছবিটা ঈদের পর আসুক। আবার আরেকবার এই অন্য একটা নায়কের ছবি ঈদের পর আসুক। আমরা কিন্তু এটা চেয়েছি, আমরা ভাগ বাটার করে যাতে প্রত্যেকটা বছরে যাতে ভালো ভালো ছবিগুলি আমরা সারা বছর জুড়ে মাসে কেন রোল দেখতে হয় আসতে পারে। সিনেমাগুলো? কিন্তু আমাদের এই ক্রাইসিস মুহূর্তে বাংলাদেশের সবচাইতে দুঃসময় যাচ্ছে, যে এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে এই বছরে 52 সপ্তাহ অন্তত পক্ষে ভালো 25 হতে 30টা ছবি লাগবে, যদি হলগুলো সারা বছর খুলে রাখতে চান। আর যদি ঈদের মধ্যে যদি আমাদের যারা প্রযোজক রয়েছেন, আমরা বলবো প্রযোজক যে সংস্থা রয়েছেন, দ্রুত নির্বাচন সম্পন্ন করুন এবং নির্বাচনের প্রতিনিধির হাতে প্রযোজক যারা রয়েছেন তারা তাদের নেতা তৈরি করুক। তা না হলে কি হচ্ছে, আমরা কিন্তু ঠিক অবশ্যই সময় সামনে 12 জুলাই তো নির্বাচন হচ্ছে। আমরা কিন্তু ঠিক মতো আমরা ছবি পাচ্ছি না। আমাদের আপনারা যেটা কমপ্লেন করেন সঠিক কমপ্লেন করেন, কি যে আমরা হলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না। একটা ছবি যদি সারা বছর ঈদের পরে ছবি না থাকে, তাহলে কিভাবে একটা হল এক বছর রানিং করবে? তাই আমরা আশা রাখবো, কোনো বিদ্বেষ নয়, কোনো কিছু নয়, আমরা প্রযোজক যারা শিল্পী যারা রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদেরকে বাঁচান, এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আপনাদের সহযোগিতা দরকার। আমাদের প্রযোজকদেরকে আমরা অনুরোধ করব, আপনি এখন দেশে গণতান্ত্রিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শিল্প মন্ত্রণালয়, তথ্যমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, তারা কিন্তু সবাই এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য উদ্যোগ নিয়েছেন। আপনারা যদি প্রযোজকরা, শিল্পীরা আপনাদের বিভিন্নভাবে অনুদান চান, আপনারা সরকারের সহযোগিতা চান, ব্যাংকের ঋণ চান, সব আপনাদের সমিতির মাধ্যমে আমি এই জায়গাটায় আসব। আর বাস্তব চিত্র যেটা বলছে যে কোরবানির আগে আসলে আর নতুন সিনেমাও আসবে না, যেই অবস্থায় আমরা প্রশ্নটা রেখেছিলাম সেই জায়গাটাই রয়েছে। বাট আশা করব যে আগামীতে যেন নতুন নতুন সিনেমা আরও আসে, আর আরও প্রশ্ন করব আমি এই বিষয়ে। যদি আমি একটু রনি ভাইয়ের কাছে আসি, যে কেউ বলে 3 কোটি, কেউ বলে 5 কোটি, কেউ বলে 10 কোটি টাকা খরচ করে দম সিনেমা বানিয়েছেন, কিন্তু দিন শেষে ছবিটা আছে লসের খাতায়। ঘটনাটা আসলে কি এটা বলেন? না, সিনেমার তো একটা ডিস্ট্রিবিউশনের জন্য একটা কন্টিনিউয়াস একটা জার্নি থাকে। এটা কিন্তু ফার্স্ট মান্থেই এটা সব ডিস্ট্রিবিউশনের সব জায়গায় কিন্তু কমপ্লিট হয়ে যায় না। সিনেমা কত টাকা, এটা প্রযোজক যখন তার জায়গা থেকে অফিসিয়াল ডিক্লারেশন দিবে তখন বোঝা যাবে সিনেমা এক্স্যাক্টলি কত টাকায় নির্মিত হয়েছে। আসলে কত টাকা? আমি তো ডিরেক্টর, এটা আপনি খরচ প্রযোজকের করছেন না? এটা না, খরচ ডিরেক্টর করে না, খরচ করে প্রযোজক। হ্যাঁ, আর ডিরেক্টর আপনি সিনেমাটা সাজাইছেন না মেকিং করে। সবকিছু? হ্যাঁ সাজাইছি, আই নো, বাট আমি এটা অফিসিয়ালি পারসন না যে এটা ডিক্লেয়ার করার জন্য। আচ্ছা, ঠিক তবে আছে। এটা অবশ্যই একটা ভালো বাজেটের সিনেমা, কারণ আপনারা জানেন এটা 10-এর মধ্যেই তো, 5 থেকে 10। 5 থেকে 10 তো অবশ্যই এটা এরকম ঠিক একটা আছে। বাজেট যাবে, কারণ ফাইনালি এটা আমাদের মানে আফগানিস্তানের পটভূমি তুলে ধরতে হয়েছে কাজাকিস্তানের মতো লোকেশনে, এবং একটা বিশাল বড় একটা আয়োজন আয়োজন করতে ছিল। হয়েছে। এটা এমনিতেই কম স্কেলে করা সম্ভব না, মানে এরকম একটা গল্প আর কি। আচ্ছা, এমনিতেও সিনেমাটা যখন সিনেমা হলে চলে তখন শুরুতে তো মাল্টিপ্লেক্সের জন্য ডিস্ট্রিবিউশন হয়েছে, এখন দেশের বাইরে চলছে। 24 তারিখে সারা বাংলাদেশে 53টা হলে কিন্তু এখন সিনেমাটা যাচ্ছে। এই ফেজটা শেষ হওয়ার পরে কিন্তু আবার ডিজিটাল ডিস্ট্রিবিউশন শুরু হবে, এরপর টেলিভিশন ডিস্ট্রিবিউশন শুরু হবে, এবার ইন্টারন্যাশনাল মার্কেটে ফেস্টিভ্যাল ডিস্ট্রিবিউশন শুরু হবে। একটা সিনেমার লাইফের জার্নিটা চলতে থাকে 6 মান্থ, 1 বছর ধরে চলতে থাকে। তারপর একটা রিসিডুয়াল ভ্যালু থেকে যায়, যেই সিনেমাটা এত পার্সেন্ট আসলে
অপটিমাইজড হয়ে গেছে মানে অথবা এত পার্সেন্ট চলে গেছে আর বাকিটা সারা জীবনে আসবে। Right. তো এই পুরো বিষয়টাই মিলেই কিন্তু সিনেমার আরওআইটা নির্বাচন করা হয়। হুট করে আমরা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কমেন্টস করতে দেখি এটা কিন্তু খুবই নন প্রফেশনাল কমেন্টস আর কি, যে এটা কি লাভ না লস, দিস ইজ নট দ্য টাইম। সোশ্যাল মিডিয়া জায়গাটা এখন এমন হয়ে গিয়েছে যে যা ইচ্ছা বলতেও না, এই পারে। জন্য আমি বলতে চাই কি সোশ্যাল মিডিয়ায় দুইটা জিনিস, একটা হচ্ছে যে সিনেমা নিয়ে যারা কথা বলছেন দুই ধরনের কমেন্টসকে আমি একটু আলাদা করে বলি। একটা হচ্ছে দর্শকের কমেন্টস, ওনারা সিনেমা হল থেকে বের হয়ে কি বলছেন এটা খুব ইম্পর্টেন্ট। রিয়েল সিনেমা হল থেকে বের হওয়ার পর ক্যামেরা আপনারা যে ধরেন না, উনি কিন্তু রিয়েল ফিলিংটা বলে ফেলেন, অথবা সে সোশ্যাল মিডিয়ায় কি লেখেন ভালো খারাপ উনি যা লিখবেন ওই কথা কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ। একটা দর্শক কি বলল, দর্শক যা ইচ্ছা বলতে পারে কারণ ওর ফিলিং থেকেও বলবে। আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি প্রফেশনালস কি বললো। ইন্ডাস্ট্রি প্রফেশনালসের নামে আজকাল ধরেন কোনো একটা রিভিউয়ার বললো যে আমি এই সিনেমাটার রিভিউ লিখলাম, ও যদি দর্শক হিসেবে কমেন্টস করে কোনো সমস্যা নেই, যা ইচ্ছা বলতে পারবে। কিন্তু যখন একটা রিভিউয়ার রিভিউ করছে তখন সাম প্রফেশনাল স্ট্যান্ডার্ড শুড বি দেয়ার। একটা সিনেমার কি ভালো কি খারাপ কি ইমপ্রুভ করতে হবে, একটা সিনেমার অনেকগুলো পার্ট থাকে, গল্প, ক্যামেরা ওয়ার্কস, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটার সাথে অনেকগুলো। হুট করে এই সিনেমা ভালো একজন রিভিউয়ার, হুট করে এই সিনেমা খারাপ, রিভিউয়ার ও তো প্রফেশনাল, ওকে কে এই প্রফেশনের দায়িত্বটা দিছে, ও কতগুলো সিনেমা দেখেছে, কতগুলো সিনেমা নিয়ে গবেষণা করেছে, এই বিষয়গুলো কিন্তু আসতে হবে। নাহলে হুট করে আমি রিভিউয়ার আমি দর্শকের মতো কমেন্টস করে দিলাম, এরকম ভাবে যে কোনটা লাভ কোনটা ক্ষতি, এগুলো হচ্ছে প্রফেশনাল স্ট্যান্ডার্ডে আসতে হবে। আমরা তো যত মোটার ধরনের আগে তো কথাই বলি লসের না কেন, খাতায় নেই। এটা প্রোডিউসার বলবে, আবার যখন সিনেমার এই সেলটা অফ হয়ে যাবে তখন প্রোডিউসার ডিক্লেয়ার করবে যেটা লাভ কি সিনেমাটা লস। এখন পর্যন্ত চলছে। এটাই আর বড় কথা। যদি বলি যে দম সিনেমাটা যখন মুক্তি দেওয়া হয় তখন আপনি বলেছিলেন যে পাইরেসির কারণে আপনি সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছেন না, মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে দিচ্ছেন। সিঙ্গেল স্ক্রিনে কি আসলে পাইরেসি হয়? না, সিঙ্গেল স্ক্রিনের আসলে এখন সিনেমার ডিস্ট্রিবিউশনের যেটা উজ্জ্বল ভাইরা আরো আমি এই জায়গাটা বেটার উজ্জ্বল ভাইয়ের বলতে কাছে পারবে, আসবো, আপনার কাছ থেকে শুনে। এটা আমাদের প্রোডিউসার যখন ডিক্লেয়ার করেছিল শুরুতে যেটা হয় যে আমরা যখন মাল্টিপ্লেক্সের ডিস্ট্রিবিউশন করেছি ডিসিপি বেস সিনেমার ডিস্ট্রিবিউশনটা হয়েছে, মানে ডিজিটাল সিনেমা প্যাকেজ, সেটা একটা নির্দিষ্ট ফাইল ফরম্যাটে হয়, এটা বাইরে আসলে ওইটা কোনো দেখার কোনো উপায় নাই। যখন আরেকটু ভাস্ট মিডিয়ামে আমি যাওয়া শুরু করবো, আর একটু বড় স্কেলে যাওয়া শুরু করবো, তখন ডিসিপির বাইরেও কিন্তু সিনেমাটা প্যাকেজিং করে দিতে হবে। সেটা ধরেন ডিফারেন্ট ফাইল ফরম্যাটে, অনেক সময় এনক্রিপশনের বাইরে এটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা আশঙ্কা থাকে। এখন শুরুর যে ক্রিম টাইমটা, এই টাইমগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে শুরুতেই যদি হঠাৎ করে এটা পাইরেটেড একটা জায়গায় চলে যায় তাহলে প্রথম যে 2-3টা মিডিয়ামের সেই সেলটাও কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। তো একটা প্রোডিউসার কিন্তু এই ডিস্ট্রিবিউশনের মেকানিজমটা সেট করেন কোনটা কখন দিবেন। আমি যদি একটু উজ্জ্বল ভাইয়ের কাছে আসি, আসলেই কি মানে সিঙ্গেল স্ক্রিনের সিনেমা পাইরেসি হওয়ার সুযোগটা থাকে বেশি? আমি যে ভাই রনি ভাইয়ের সে একটা কথা আমি বলতে চাই যে বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এখন, শাকিব খানের ছবি আসলে অন্য ছবিগুলি সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনে নিতে খুব দুর্দশার মধ্যে থাকে, কারণ বাংলাদেশের গ্রাম সেই প্রশ্নটা কিন্তু আমার পরে, আমার প্রশ্ন হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের সিনেমা পাইরেসি হয় কিনা। সেটা হচ্ছে যে আপনারা যে দেখছেন বাংলাদেশের 136টা সিনেমা হলে শাকিবের প্রিন্ট চলেছে। আমাদের যারা ওই যে ভাই যে প্রশ্নটা বলেছে যে প্রযোজক তার কৌশলগত কারণে কি করেছে, তার ব্যবসা কিভাবে করা যায়, আমি তাকে সাধুবাদ জানাই, সে স্টাইলিশ সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছে, আমি তাকে বলতে চাই। কিন্তু তারপরে কিন্তু তিনি একটা ডেট নির্ধারণ করেছে, সিনেমার মালিকদের সাথে আলোচনা করেই একটা ডেট নির্ধারণ করেছে। এতে কিন্তু ব্যবসা সফলই হবে, এটা খারাপ হবে না। আমি আপনাকে যেটা বলতে চাই, আমি চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, বাংলাদেশের কোনো প্রযোজক সংস্থা যদি বলতে পারে যে এই সিনেমা হল থেকে আমার পাইরেসি হয়েছে, আমরা সেটা দায় মাথা পেতে নেব। আর যদি তারা সেই ছবিটা দেশের বাইরে রিলিজ করতে গিয়ে বা বিভিন্ন যে সংস্থাকে তারা সার্ভার এবং বিভিন্নভাবে তারা দিয়ে থাকে, সেখান থেকে যদি হয়ে থাকে সেটার দায় দায়িত্ব সিঙ্গেল স্ক্রিন বলেন আর আমার সিনেপ্লেক্সই বলেন, সেটা তো নিতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বললাম যে কোনো বাংলাদেশের কোনো সিনেমা হল থেকে যদি আজও পর্যন্ত কোনো ছবি পাইরেসি হয়ে থাকে, সে ডকুমেন্টস আমাদেরকে দেখ, আমরা সেটা মাথা পেতে নেব। আর সেটা যদি মিথ্যা প্রমাণিত হয়, আমি মনে করি সেটা মিথ্যাই হবে। কারণ বিভিন্ন ছবিগুলি এখন দেশের এই যে ভাইয়ের ছবিটা তো যৌথ প্রযোজনা নাকি ভাই? এটা না বাংলাদেশের সিনেমা, কিন্তু মানে কোলাবোরেশন আছে অনেকগুলো। আপনার না, নো, আপনার বাংলাদেশের সিনেমা না, না না, এটা কিন্তু বিভিন্নভাবে দেশের বাইরের থেকে ছবি চলছে, কিন্তু এটা কিন্তু দেশের বাইরের ছবি চালার পরের ব্যাপার। কিন্তু যদি দেশের ছবি, তো
আর যেহেতু আপনি যৌথ প্রযোজনার ছবি করেছেন, ওই দেশেরও টাকা আছে, আমাদেরও টাকা আছে। না না না, এই জায়গাটা আমি একটু কারেকশন করে দিচ্ছি। দম সিনেমার ক্ষেত্রে মানে যৌথ আমার প্রযোজনার যে সংজ্ঞা বাংলাদেশে, আমি আমার আচ্ছা আচ্ছা হ্যাঁ, শেষ করে নেন। এখন আমরা বাংলাদেশের দর্শকরা আমাদের ছবিটা আমরা দেখতেই চাবো। আপনি রনি ভাই এত গুণী প্রযোজক পরিচালক, আপনার ছবিটা আমরা দেখবো, এটাই স্বাভাবিক। আমরা ওই দিকে বিতর্কে না যাই। আমরা চাচ্ছি যে ওই যে আমাদের উপস্থিত আপা যেটা বলেছেন, আমি সরাসরি বলতে চাই, অনেকে ব্লেম সৃষ্টি করে যে সিঙ্গেল স্ক্রিনে আমরা পাইরেসি করি। আপনাকে বলতে হবে যে কোন সিনেমা হল, কারণ চাবিকাঠি তো আপনার কাছে। কোন সিনেমা হলে আপনি সার্ভার দিচ্ছেন, সেই সিনেমা হলে কয় ঘন্টা আপনার চলবে? কথা অনুযায়ী উজ্জ্বল ভাই, যে সিঙ্গেল স্ক্রিন থেকে আসলে কোনোভাবেই কোনোভাবেই হচ্ছে পাইরেসি হচ্ছে না, এটা পাইরেসি হচ্ছে সার্ভার থেকে বা অন্য কোনো সার্ভার বা অন্য দেশ থেকে হচ্ছে, অন্য জায়গা সেটা থেকে। তো আর আমরা দায়িত্ব রনি ভাই নিতে কি পারবো কিছু না। বলতে হ্যাঁ, চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে দম সিনেমার ক্ষেত্রে যৌথ প্রযোজনার যে সংজ্ঞা বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশের সাথে যে মিলিয়ে যে সিনেমাটা, আমাদের সিনেমাটা যৌথ প্রযোজনার সিনেমা না, এটা বাংলাদেশি সিনেমা, কিন্তু এটা কোলাবোরেটিভ সিনেমা, এটা যৌথ প্রযোজনার সংজ্ঞার বাইরের সিনেমা। আচ্ছা, মানে অনেক জায়গার কোলাবোরেশন হতে পারে, কারণ মানুষের কিন্তু ডেফিনেশনগুলো ডিফারেন্ট, মানে এটা লিগ্যাল কারণে আমি কথাটা বললাম আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওনার এই কথাটা আমার খুবই ভালো লাগলো, যে এই যে একটা জোর গলায় বলা, তার মানে উনি কনফিডেন্ট যে সিঙ্গেল স্ক্রিন হোক অথবা যে কোনো হল থেকে যদি এরকম পাইরেসি হয়ে থাকে, যদি প্রমাণ দেওয়া যায়, তাহলে ওনারা দায়িত্ব নেবেন। এটা কিন্তু একটা প্রযোজকের জন্য অনেক একটা আস্থার ব্যাপার, আস্থার জায়গা, এক্স্যাক্টলি আস্থার ব্যাপার। তবে সিনেমা যখন ডিস্ট্রিবিউশন হয়, অনেক দেশে যায়, অনেক জায়গায় দিয়ে সিনেমা ঢুকে, কোথা থেকে অ্যাকচুয়ালি হয় এইটা ডেফিনেটলি সোর্স বের করা সম্ভব। এটা নিয়ে অসম্ভব তো কিছু না, এখন তো ডিজিটাল যুগ, প্রত্যেকটা জায়গায় সোর্স বের করা সম্ভব। তবে যেটা বললেন যে প্রযোজক কৌশলগত কারণে কতটুকু জায়গায় শুরুতে দিবেন, এটা প্রযোজক নির্ধারণ করতেই পারেন আর কি। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয় যে মানে সংবাদে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আমাদের চোখে পড়ে, শাকিব খানের বিকল্প তৈরি করতে হবে বা বিকল্প আসা প্রয়োজন। শব্দটা কি বিকল্প হবে নাকি দর্শকপ্রিয় শিল্পীর তৈরি করতে হবে শিল্পীকে? আপনি একটা জিনিস আপনি লক্ষ্য করেন, 90 দশকের আগের থেকে শুরু করে আপনি 96, 97, 2000 পর্যন্ত বাংলাদেশে কিন্তু অনেক নতুন আর্টিস্ট ছিল। বা পুরানদের দিকে দেখেন, জসিম ভাই না থাকলে আলমগীর ভাই ছিল, আলমগীর ভাই না থাকলে ইলিয়াস কাঞ্চন ছিল, ইলিয়াস কাঞ্চন না থাকলে আমরা জাফর ইকবাল সাহেব ছিল, বিভিন্ন টাইপের ছিল। হ্যাঁ, কিন্তু এখন আমরা বাংলাদেশে, আমরা দর্শকরা কি চাচ্ছে বাংলাদেশে নতুন নতুন সৃষ্টি হোক? আমরা কিন্তু চাচ্ছি, আমরা ব্যক্তিগতভাবে চাচ্ছি না, সিনেমা মালিকরাও চাচ্ছে না, দর্শকরা চাচ্ছে বাংলাদেশে আমার তো শাকিব মনে হয় খানের ছবি। দর্শককে আপনারা যা ভালো কিছু বিনোদন দিতে পারবেন, দর্শক সেটাই নেবে। অবশ্যই কিন্তু নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, শাকিব খানের বিকল্প শব্দটা কেন বলছে? না, বিকল্প এই জায়গায় কি সঠিক বিকল্প না। শব্দটা হওয়া উচিত নাকি দর্শক প্রিয় শিল্পী তৈরি করা উচিত? না না, ভালো ভালো শিল্পী তৈরি হওয়া উচিত। শাকিব খান তো আমাদেরই শিল্পী, সে একজন সুপারস্টার। তার একদমই সাথে তাই। এখন এবার কিন্তু ঈদে এই যে আমাদের রনি ভাইরা এবার প্রমাণ করেছে যে শাকিব খানের সাথে আরও কিছু চলার জন্য, যোগ্যতা অর্জন করার জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা তো চাইব বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে 20-25 জন হিরো তৈরি হোক, তাতে দর্শকরা দেখবে শাকিব খানের ছবি দেখবে নাকি অন্য তারকাদের ছবি দেখবে। এবার তো দেখলাম সব সিনেমায় যেন দর্শক দেখে এমন কন্টেন্ট আমরা তো তৈরি এবার করা দেখলাম উচিত। অনেক ছবির তারকারা দৌড়ে গিয়ে এই ছবির টিকিট পাচ্ছে না, আরেক ছবি দেখছে। এই যে মেধা সৃষ্টি করছে, যে এখন যদি আমরা একক নায়কের উপরে নির্ভরশীল ইন্ডাস্ট্রি চালাই, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা রান করবে না। আমরা চাইব বাংলাদেশে নতুন নতুন শিল্পীর আবির্ভাব হোক, ভালো ভালো শিল্পী তৈরি হোক। সেটার জন্য কিন্তু আমাদেরকে সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমরা যেটা দাবি করব, যে আগে দেখতাম আমাদের নতুন 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 মুখের সন্ধানে হতো অনেক স্ক্রিপ্ট রকমের রাইটারের জন্য। আমি যেটা শুনতে পেলাম, contest সরকার হতো। থেকে এবার তৈরি করা হচ্ছে স্ক্রিপ্ট রাইটারদের জন্য একটা কর্মসূচি নেওয়া হচ্ছে। সেখানে ভালো ভালো স্ক্রিপ্টার সারা বাংলাদেশ থেকে ডাকা হবে, সেখান থেকে এই হচ্ছে। জায়গাতে রনি ভাই কি কিছু যোগ করবেন কিনা? একটা হচ্ছে হেলদি কম্পিটিশন, সেটা কিন্তু শুধুমাত্র আর্টিস্টের জন্য না, মানে আমাদের ইন্ডাস্ট্রির এখন যে শেপ দাঁড়াচ্ছে, এইখানে যে পরিমাণ কন্টেন্ট অথবা সিনেমা আসতে হবে, মানে পুরো ইন্ডাস্ট্রিটা একদম ফুল ফ্লেজে রান করার জন্য, সেটা হচ্ছে না। সেখানে হবে, আস্তে আস্তে হবে, হচ্ছে। আর কবে? না না, গ্রোথ হচ্ছে। আপনি দেখবেন যে আগে যতটা ছিল তার চেয়ে গ্রোথ হচ্ছে। তাহলে যে পরিমাণ সিনেমা সামনে প্রডিউসড হবে অথবা যে পরিমাণ প্ল্যান করা হচ্ছে, সেখানে হেলদি কম্পিটিশনের জন্য আর্টিস্টও অনেক লাগবে।
একটা আর্টিস্ট নির্ভর অথবা একটা ডিরেক্টর নির্ভর, একটা ডিওপি নির্ভর কোনো কিছুই কিন্তু মনোপলিটা প্রবলেম। তবে বাস্তবতা কি জানেন রনি ভাই, বাংলাদেশে 5 জন কমার্শিয়াল নায়ক নেই, 5 জন কমার্শিয়াল নায়িকা নেই। এই যে বাস্তবতাটা, এর দায়টা আসলে কার? না এই কমার্শিয়াল ক্ষেত্রে আমি যদি বলি যে এবার ঈদের যে সিনেমাগুলো যেইগুলা সো কল্ড কমার্শিয়াল তকমার মধ্যে নাই, হ্যাঁ মানে তারা কি কমার্শিয়াল ভাবে অনেক ভালো বিজনেস করছে না? করছে, তার মানে সেটা কিন্তু কমার্স নিয়ে আসছে, কিন্তু এখানে কিন্তু কিন্তু আমি বলছি যে কমার্শিয়াল আপনি কিন্তু ওইভাবে খুঁজে পাবেন না। এই দায়টা আসলে কার? না খুঁজে পাবো না কেন, মানে এবার আপনি ধরেন বক্স অফিস রিপোর্ট দেখেন অথবা ইন্টারন্যাশনাল আচ্ছা, সেলস আপনি দেখেন। কয়জন নায়কের নাম বলতে পারবেন বলেন? না নায়ক আমিও জানতে চাই, না আসলে না দর্শকরা নায়ক জানাতে চাই। আলাদা করে আমি বলতে চাই না, কারণ হচ্ছে যে সিনেমা কেন শুধু নায়ক নির্ভর নিয়ে চিন্তা করতে হবে? নায়িকার নামও বলেন আপনি। এটা নায়ক নায়িকার বিষয় না, একটা সিনেমা নায়ক নায়িকা ছাড়াও হিট করতে পারে। মানে এটা হচ্ছে গল্পটা হচ্ছে বিষয়, মানে ওই ফান্ডামেন্টাল ডিসকাশনটা আগে করতে হবে যে একটা সিনেমায় কেন কনসেপচুয়ালি এই জায়গায় আমাদের থাকতে হবে, এটাতে একটা নায়ক থাকতে হবে, একটা নায়িকা থাকতে হবে। এটা একটা চরের গল্প হইতে পারে, এটা ব্রিলিয়েন্টলি সাকসেসফুলি কমার্শিয়ালি ওয়ার্ক করতে পারে আর কি। আমি ওই আপনি জায়গাটা কয়টা বললাম। বনলতা এক্সপ্রেস কেন্দ্রিক গল্প বলবেন বলেন? সামনে দেখবেন অনেক আসবে, কারণ আপনি এরকমই? আসবে, নানান রকম আসবে, বনলতা না আসলে আরো অন্য লতা আসবে, কিন্তু আপনার গল্পটা মানে কম্পিটিশনটা হবে মেধার কম্পিটিশন, এবং এই ট্রেন্ডটা চালু হয়ে গেছে। আমি এই ফাঁকে একটা জিনিস আমি বলে রাখি, Please. এটা সরকারের কাছে আমার আকুল আবেদন, যে এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ডের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা অনেক পুরনো ফরম্যাটে এখনো বিলং করতেছে। মানে দেখেন এই ফরম্যাটের মধ্যে কিন্তু এরকম আছে যে একটা কৌতুক অভিনেতা থাকতে হবে, তার জন্য একটা ক্যাটাগরি আছে, একটা ভিলেনের জন্য ক্যাটাগরি আছে। দুনিয়ার সিনেমার গল্প আর এই জায়গায় নাই যে একটা ভিলেন থাকতেই হবে, দুনিয়ার সিনেমার ওই জায়গা নাই যে একটা কৌতুক অভিনেতা থাকতেই হবে। এখন দুনিয়ার সিনেমা চেঞ্জ হয়ে গেছে, আমাদের যদি আগাতে হয় তাহলে সিনেমাটাকে সিনেমার মতো করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ভাবতে হবে। সো ন্যাশনাল অ্যাওয়ার্ডের স্ট্যান্ডার্ডও কিন্তু ওই জায়গায় নিয়ে আসতে হবে, যে এটা আমরা আর্টিস্ট বলি, যেভাবে বলি পারফর্মারের নানান রকম থাকবে, কিন্তু একদম ক্যাটাগরি যদি করে দেই তাহলে কিন্তু এখন সিনেমাটা ওই ক্যাটাগরির মধ্যে আর দুনিয়াতে বিলং। এই যে আপনি হেলদি কম্পিটিশনের কথা বলছিলেন এই মাত্রই, সেই জায়গা থেকে যদি বলি যে দেশের হল মালিকরা, তাদের একটা দাবি আছে যে ভালো ভালো কন্টেন্ট প্রয়োজন, যে কারণে যেহেতু বাংলাদেশে সেভাবে কন্টেন্ট আসছে না, সংকট আছে, বিদেশি কন্টেন্টগুলো আসুক, যেন হল বেঁচে থাকে, হলে ভালো ভালো কন্টেন্ট দর্শক পায়। এই বিষয়ে আমার মতামত কি? এই বিষয়ে আপনার আমি মতামত অনেক কি? দিন বারবার বলছি একটা কথাই, সিনেমা সারা পৃথিবীতে একটা উন্মুক্ত ব্যাপার, একদমই এটা একটা তাই। শিল্প। তো একদমই এটাকে আটকায় রাখার আমি কোনোভাবেই পক্ষপাতী না। যখন এটা নিয়ে যখন শুরু থেকে আন্দোলন হচ্ছে, আমার কথা দুনিয়ার সব সিনেমা বাংলাদেশে আসতে হবে এবং বাংলাদেশের সিনেমা দুনিয়ার সব জায়গায় যাইতে হবে। এটাই কিন্তু হওয়া উচিত। একটা কাজ করতে হবে অবশ্যই, প্রত্যেকটা দেশের তার নিজস্ব পলিসি থাকবে, লোকাল সিনেমাকে প্রোটেক্ট করার জন্য পলিসি করে দিতে হবে যে আমার সিনেমার ট্যাক্স কত হবে, ইন্টারন্যাশনাল সিনেমার ট্যাক্স কত হবে। কিন্তু আটকানো যাবে না, আটকাইলে হল কিভাবে এই যে চলবে, আটকানোর কথা মানে বলছেন, কম্পিটিশন আপনারা কিভাবে হবে? ভালো ভালো কন্টেন্ট বাইরে থেকে আনার ক্ষেত্রে কি ধরনের বাধার সম্মুখীন হন? আমরা বাধার সম্পর্কে বলি কি, আমাদের কন্টেন্টের উপর হলগুলো সব শেষ হয়ে গেল, 1260 এখান থেকে 2 কোঠায়। একটাই কারণ, ওই যে আপনি একটা কথা বললেন যে আমাদের নায়ক নায়িকার অভাব, এখন আমরা সেটা সৃষ্টি করতে পারছি না। তো সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশের এই ইন্ডাস্ট্রির বাঁচাতে হলে সিনেমা হল এবং কন্টেন্ট দুটোটা সব প্রয়োগ, দুটোটা একসাথেই লাগবে। সেখানে আমাদেরকে ভাবতে হবে যে ওয়ার্ল্ডের সব ছবি আপনি মোবাইলে বসে দেখতে পাচ্ছেন, বিভিন্ন বাসায় বসে দেখতে পাচ্ছেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে অ্যাজ আ যত দর্শক, নিয়ম কানুন, ভিউয়ার্স, আমি কিন্তু হলে সিনেমা না মুক্তি দিলেও, বিদেশি কন্টেন্ট না আসলেও আমি কিন্তু দেখছি না সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা যারা সিনেমা প্রেমী আছি, আমরা কিন্তু বারবারই বলেছি বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব কিছু বজায় রেখে আমরা বাইরের প্রতি থেকে হাত দেব যখন আমাদের দরকার। এই যে কিন্তু আপনি যে কন্টেন্ট, আমি জানতে চাচ্ছিলাম কন্টেন্ট আনার ক্ষেত্রে আপনি কি কি বাধার সম্মুখীন হচ্ছেন? সম্পূর্ণ আমরা তো বাংলাদেশ থেকে যদি আপনি ওয়ার্ল্ডের একটা ছবি আনতে যান, সেখানে ব্যাপক নিয়মকানুন রয়েছে। আপনি কোনটা রয়েছে সেটা, যে আপনি পার্শ্ববর্তী ইন্ডিয়ার থেকে যদি আপনি ছবি আনেন, সেটা কিন্তু আপনি সহজে আনতে পারবেন না। আবার সার্ববর্তী কোনো দেশের ছবি আনবেন, সেটা কিন্তু আপনি সহজে আনতে পারবেন না। এই যে নিয়মগুলি রয়েছে, সেই নিয়মগুলি আমাদের রনি ভাই খুব গর্বের বিষয় যে তিনি যে বললো আমাদের ওয়ার্ল্ডে আমাদের ছবি চলছে। আমরা বাইরের ছবি না আনতে পারি, বাইরে যদি আমাদের ছবি না চলে, তাহলে কিভাবে এটা বিকশিত হবে? exactly. আমরা চাইব এই যে রনি ভাইদের মতো লোক যারা দেশের বাইরে গিয়ে ভালো ভালো ছবি বানিয়ে দর্শকরা দেখছে, আমরা কত গর্ব ফিট করছি। আমরা চাইবো যে ওয়ার্ল্ডের সব ছবি বাংলাদেশে থাকুক। ওই একটা কথার সাথে আমি একমত হয়েছি যে বাংলাদেশের কিছু কিছু নিয়ম নীতি
যেটা আমাদের দেশের স্বার্থ আমাদেরকে দেখতে হবে, সেটা রেখেই আমি মনে করি ওয়ার্ল্ডের ছবি সবাইকে উন্নতি করে দেখা, দেখবেন সব সমালোচনার ঝড় শেষ হয়ে গেছে। কিন্তু সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আমরা কিন্তু সেটা এই রবিবারেই দ্বার পার করেছে। কোনটা? যে তারা তাদের ছবিগুলি দেশের বাইরে রিলিজ করতে এই বিষয়ে একটা পারছে, তাহলে অন্যান্য প্রযোজকরা কি চাবে? হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স, এই রিসেন্ট টাইম এক্সপিরিয়েন্স আমার। আমি জাস্ট ইউএসএ থেকে আসতেছিলাম, লং ফ্লাইট, ওখানে সিনেমা মুক্তি হলো, 7টা সিনেমা হল দিয়ে শুরু হলো ফার্স্ট উইকে দম, সেকেন্ড উইকে এটা 50টা সিনেমা হলে যাচ্ছে। এবং যেগুলো আমেরিকান চেইন মাল্টিপ্লেক্স, এরাও মানে আমাদের সিনেমাগুলো মেইন স্ট্রিমে রিলিজ করছে। তো ফ্লাইটের মধ্যে হঠাৎ করে একজন আমাকে, আমি হেঁটে যাচ্ছি, মানে লং ফ্লাইট কি মাঝে মধ্যে একটু হাঁটাহাঁটি করতে হয় না, হঠাৎ করে আমাকে বললো যে ভাই আপনি রেদনরি না, আপনার সিনেমা আমি পরশুদিন দেখে উঠলাম, আমার খুব ভালো লাগলো। এরকম আর একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই। নর্মালি আমরা তো বাঙালিরা দেখতে যাই একটা সিনেমা হলে, যখন বাংলা সিনেমা রিলিজ হয়, এই সিনেমায় আমি হলের মধ্যে দেখলাম 12 থেকে 15 জন ফরেনার বসে সিনেমা দেখছে, যেটা আমাদের সাথে কানেক্টেড না। তারা ট্রেলার দেখে আসছে অথবা মেইন স্ট্রিমে রিলিজ হয়েছে জন্য আসছে। তো এই যে আমাদের গর্বে বুকটা ভরে গেল, এটা নিশ্চয়ই বনলতার ক্ষেত্রেও হয়েছে, অন্যান্য সিনেমার ক্ষেত্রেও হয়েছে। ইংলিশ সাবটাইটেল, কিন্তু মানুষ কিন্তু এখন সিনেমা বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম না। মানুষ যদি কোয়ালিটি সিনেমা পায়, ওয়ার্ল্ড ওয়াইড আমাদের মার্কেট আছে। একই সাথে বাংলাদেশের অডিয়েন্স অবশ্যই ওটিটিতে ইন্টারন্যাশনাল কন্টেন্ট দেখতে পাচ্ছে। একটা সময় ছিল রিল আসতো, তখনকার নিয়মকানুন মানে আলাদা হবে। এখন এই সময়ে সিনেমা আটকায় রাখার কোনো আলাদা করে নিয়ম থাকতে পারে না, বরং সিনেমা হল বাঁচানো দরকার, সবাই মিলে সমন্বিত ডিসকাশন দরকার, উদ্যোগটা দরকার আর কি। হল বাঁচানোর প্রসঙ্গে আমার দুটো বিষয় জানার আছে। আমি যদি রনি ভাইয়ের কাছে আগে জানতে চাই যে যখন ঈদের সিনেমা খুব দারুণভাবে চলছে, ঠিক তখনই একটা ঘোষণা এলো যে 6টা বা 7টা পর্যন্ত সিনেমা হল খোলা থাকবে, এরপর আর খোলা থাকবে না। এর কোনো প্রভাব কি পড়েছে কিনা? বিশাল প্রভাব পড়ছে। আমি ভাইয়ের কাছ থেকে, উজ্জ্বল ভাইয়ের কাছ থেকেও জানতে চাই, আসলেও কি আপনারা গভর্নমেন্টের কাছ থেকে কোনো লেটার পেয়েছেন সিনেমা হল বন্ধ করতে হবে? আমার তো ধারণা মনে হয় না কেউ পাইছে, আমি যতদূর জানি। তাহলে সিনেমা উজ্জ্বল হল ভাই বন্ধ নিজেই করতে বলে দেন। হবে এই ধরনের কোনো নির্দেশনা আমি দেখি নাই। মার্কেট বন্ধ করতে হবে, রাইট। তার মানে সিনেমা হল মালিকের সাথে মার্কেটের মালিকের একটা কনভারসেশন হইতে হবে। কিন্তু মার্কেটগুলোতে তো মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স আছে। কিন্তু একটা জিনিস দেখেন, আগেও মার্কেটের টাইমলাইনের সাথে সিনেমার কিন্তু টাইমের কোনো সংযোগ না, ছিল না। বন্ধের দিনও আমরা সিনেমা দেখতে Exactly, অথবা গিয়েছি। বন্ধের দিনে অথবা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরেও তো শো চলছে। তাহলে এখন কেন এই মার্কেট বন্ধের সাথে সিনেমা হুট করে বন্ধ করে দিল? এটা তো আমি মনে করি যে এটা গভর্নমেন্টও এখন পর্যন্ত কোনো এরকম চিঠি দেখলাম না। হুট করে বন্ধ করে দেওয়া, এটা আসলে ডিসিশনটা আরো বোল্ড ডিসিশন নেওয়া উচিত ছিল আসলে সবার, এটা আমি মনে করি। কারণ আমরা কিন্তু যারা ঈদের সিনেমা রিলিজ করেছি বড় ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই, রনিবেরা, এটা আমরা সরকার যে পদক্ষেপ নিয়েছে আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সব জায়গায় বড় বড় শপিং মল নাই, সব জায়গায় কিন্তু আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। কিন্তু সরকার যেটা বলেছে, মার্কেটগুলোতে এবং যেগুলোতে আলোকসজ্জা করা হয় সেগুলো বন্ধ করার জন্য তারা অনুরোধ করেছে। আমাদের বিভিন্ন সংস্থাগুলি তারা মেনে নিয়েছে, আমরা মেনে নিয়েছি। কিন্তু আমরা কিছুই বলতে চাই না। আমরা বলতে চাই বাংলাদেশের সিনেমা হলগুলো এই ক্রাইসিস মুহূর্তেও খোলা আছে। আমরা ইনশাল্লাহ যে রনি ভাই বললো আমরা এটা চিঠি পাওয়ার বিষয় না, এটা মার্কেট কর্তৃপক্ষের সিনেমা হল, এটা কিন্তু ব্যক্তি সিনেমা হল না। এটা মার্কেট কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিব এক্স্যাক্টলি, ওই জায়গায় আমি বললাম যে এই সিদ্ধান্তটা সিনেমার ক্ষেত্রে অন্যরকম, এটা রাষ্ট্রীয়ভাবে একটা হয়েছে যে দোকানের মার্কেটের সাথে এটা রিলেটেড ছিল। কিন্তু আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো চলছে, অনেকগুলো চলছে, অনেক সিনেপ্লেক্সও চলছে, আমরা কিন্তু জানি। কিন্তু আমরা সেভাবে নিচ্ছি না। আমরা সরকারকে সাধুবাদ জানাই, সরকারের যে সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো আমরা সবসময় তাদের পাশে রাখবো। আপনার একটা সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি লন্ডনে থাকার সময় আমার সাথে কিন্তু বাংলাদেশের এই ছবি নিয়ে তার সাথে স্কাইবিতে কথা হয়েছিল। তাকে আমি বলেছিলাম, সে আমাকে বলেছে যে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে শুধু বাংলাদেশের ছবি চললেই হবে না, ওয়ার্ল্ডের সব মুভি এখানে চলতে হবে। সে আমাকে নিজে বলেছে। আজও কিন্তু আমি সেই কথাগুলো আমার ব্রেনে বা এটা তো অনেক আশার খবর আমাদের জন্য, আমি তার তাই জন্য না? তো বারবার বলি, উজ্জ্বল ভাই, আমাদের আপনারা প্রধানমন্ত্রী কিন্তু সিনেমা প্রেমী লোক। সে আমাকে বলেছে সে অবশ্যই, এবং আমরা তার সিনেমা দেখতেও দেখেছি। লন্ডনে প্রতি মাসে সে ছবি দেখেছে, আমাকে বলেছে। তাই উদ্যোগটা তাড়াতাড়ি আসা দরকার। আমি বলতে চাই যে বাস্তবায়নটা খুব দ্রুত হওয়া আমি উচিত, আমি আশা আমার করছি তাই আমার সিনেমা হল হবে। মালিক সমিতির পক্ষ থেকে আর বলতে চাই যে মাননীয় তথ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী কিন্তু এই ওয়ার্ল্ডে অনেক ভালো লেখাপড়া করেছেন এবং বিবিসিতে তিনি জব করেছেন, তারও জানা রয়েছে।
আমাদের বাংলাদেশের এই ইন্ডাস্ট্রি ধরে রাখতে হলে ওই যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমি সেটাই বলতে চাই যে ওয়ার্ল্ডের সব মুভি এখন বাংলাদেশে দেখতে হবে, এবং এই রেদানুরণী ভাইরা শিখার কিছু আছে, আমাদের শিল্পীরও শিখার কিছু আছে। পাশাপাশি আমাদের হলগুলোকেও সংস্কার করতে হবে, তাহলেই ওয়ার্ল্ডের সব ছবি আমরা বাংলাদেশের দর্শকদেরকে দেখাতে পারবো। ওকে উজ্জ্বল ভাই, আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, বাট তার আগে রনি ভাইয়ের কাছে একটু আসতে চাই। মানে আপনি তো ওটিটি প্ল্যাটফর্মের সাথেও যুক্ত আছেন, তো বর্তমানে আসলে লাভ ক্ষতির বিষয়টা কেমন দেখছেন? সাথে যদি আপনি যোগ করেন, আপনি যেহেতু চরকির সাথে যুক্ত আছেন, তো চরকির মানে চরকি কি আসলে লাভের খাতায় আছে নাকি না? শুরুতে আগে ওভারঅল প্ল্যাটফর্মের কথা বলেন, তারপর চরকির কথা। আচ্ছা, ওভারঅল প্ল্যাটফর্মের ক্ষেত্রে এটা তো একটা নতুন ইন্ডাস্ট্রি। নতুন ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা প্ল্যাটফর্মের নিজস্ব একটা প্রজেকশন প্ল্যান থাকে যে আমি কত টাকা ইনভেস্ট করব, কয় বছরের মধ্যে এটা তুলবো। এটা কিন্তু এমন না যে আজকে ইনভেস্ট করে আজকেই লাভ হবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। মানে নেটফ্লিক্সে অনেক বছর লেগে গেছে তার আসলে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাইতে, মানে অ্যাজ ফার আই নো, এবং সবাই জানে এটা মার্কেটে পাবলিক ইনফরমেশন। সো বাংলাদেশে অনেক ধরনের প্ল্যাটফর্ম তাদের যাত্রা শুরু করেছিল, এক একটা প্ল্যাটফর্মের ইনভেস্টমেন্টের লেভেল এক এক রকম। সো সবাই লাভে আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু সবাই একটা কন্টিনিউয়াস জার্নির মধ্যে আছে। এই জার্নিটা ভালোভাবেই শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে কিন্তু যে জুলাই অগাস্ট থেকে শুরু করে অনেকগুলো কারণে এই গ্রোথটা হঠাৎ করে থেমে যায়, এবং ওই সময় দেখবেন যে খুব বেশি কন্টেন্ট রিলিজ হয় নাই। তো একটা গ্রোয়িং প্ল্যাটফর্ম যখন একটা জায়গায় গ্রোথটা থেমে যায়, আবার নতুন করে আরেকটা ওই গ্রোথে আসতে একটু টাইম লাগে আর কি। তার মানে কি ওভারঅল চিত্রটা খুব একটা ভালো না? খুব একটা এই মুহূর্তে ভালো না, কিন্তু ওই সম্ভাবনাটা তো সবসময় থেকে যায়, আমরা দেখি। কারণ বাংলাদেশের মানুষ সম্ভাবনা থাকবেই ভাই, নাইলে তো এটা হবে না। কারণ এই বাংলাদেশের মানুষ দেখেন এত কিছুর মধ্যেও কিন্তু কন্টেন্ট কিনে দেখছে, এটা কিন্তু সবচেয়ে বড় মার্কেট সাইজ। মানে এত মানুষ আমাদের। চরকির কি অবস্থা বলেন তো? চরকির অবস্থা বেশ ভালো। আমি এখন পর্যন্ত আমরা যে গ্রোথে ছিলাম, হ্যাঁ মাঝখানে একটু টালমাটাল পরিস্থিতিতে গেছে, কিন্তু এখন আবার নতুন করে যে মানে নির্বাচনের পরে আমি বলবো যে নতুন করে যে বাংলাদেশের নতুন অগ্রযাত্রা, সেখানে অন্য প্ল্যাটফর্ম আমার ধারণা ভালো করছে, চরকির গ্রোথ আবার বেশ ভালো একটা জায়গায় আবার লাভের খাতায় আছে তার মানে? না, লাভ লসের বিষয়টা ওই যে আবারও বললাম যে এটা হচ্ছে সময় নির্ধারণ করে আর কি। এটা এই মুহূর্তে বসে, কারণ আমরা এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট পিরিয়ডে আছি, আমাদের ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে আর একটু সময় লাগবে আর কি। তবে আমরা কিন্তু পাশাপাশি রবীন্দ্রকে অনুরোধ করব, চরকি বলেন যেই সংস্থাগুলো আপনারা বললেন, সবকটাতে ভালো ব্যবসা করেন আমরা চাই। তো আমরা দয়া করে যারা প্রযোজক হয়েছেন তারা ঈদে কেমন ব্যবসা করলেন কুরবানির ঈদের আগে মিডিয়ার সামনে বলে দিয়ে, তা না হলে যে হল মালিকরা কত টাকা দিল আমরা নাহলে খাতাটা নিয়ে বলে দিব এবার হল মালিকদের থেকে কে কত টাকা পেলেন। একদম রাইট স্ট্যান্ড বাই। এই ওপেননেসটা থাকলে তো খুবই ভালো। আমি তো বলতে পারি এটা অফিশিয়াল করে ফেলা উচিত ডেফিনেটলি। প্রিন্সের মানে যে বিষয়টা আসলে বক্স অফিস, যে প্রযোজক একটা করে কথা বলেছে, আমি এটা শুনেছি যে আমরা একটি টাকাও পাইনি। হ্যাঁ, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, প্রিন্স ছবি রিলিজের আগে আমরা তাকে 3 কোটি টাকার উপরে তাকে আমরা টেবিল ক্যাশ দিয়েছি। এটা কিন্তু আমার কাছে ডকুমেন্টস রয়েছে। তার জন্য আমরা বলবো, আমরা সত্যটা বলার আগে আমরা সবসময় বলবো সিঙ্গেল স্ক্রিন এবং আমার যারা মাল্টিপ্লেক্স আছে, আমি অনুরোধ করবো যারা নতুন নতুন প্রযোজক হচ্ছেন, শুধু হল মালিকদের জন্য পাচ্ছেন না, সিনেপ্লেক্সের জন্য পাচ্ছেন না, দয়া করে আপনাদের টাকা তো আপনাদেরই থাকবে। সত্যিটা আপনারা বলে দেন, নাহলে আমরা বক্স অফিস খোলাসা করে দিব। আমরা এবার সত্যটা বলে দিলাম, ঠিক না? যে ওই যে আমাদের উপরে ব্লেম যে আমরা টাকা দিচ্ছি না, তাহলে প্রিন্সের মালিক তো প্রথম দিনই ছবি দেখার আগেই তো আমরা এত কোটি টাকা দিয়ে দিলাম। প্রিন্স ছবির প্রদর্শন নিয়ে সিঙ্গেল স্ক্রিনে আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্মুখীন হতে দেখেছি। আর যদি বলি যে এই জন্য আপনারা সেন্সরের ছাড়পত্র নিয়ে কিছু মানে একটা মৌখিক সিদ্ধান্তে এসেছিলেন, নতুন কোনো নিয়ম বা নীতিমালা নিয়ে, এটার কি কাগজে কলমে কোনো অগ্রগতি হয়েছে? না, এটা আমরা কর্তৃপক্ষ জানিয়েছি, দরখাস্তের মাধ্যমে জানিয়েছি। বিষয়টা কি ছিল? বিষয় ছিল যে সম্ভবত 15 আমাদের দিন আগে যেন ঈদের আগের দিন জমা দেয়, ঈদের 2 দিন আগে সেন্সর থেকে ছবি চলে আসে। সেখানে অনেকে কমপ্লেইন থাকে, হল মালিকদেরও কমপ্লেইন থাকে, আবার যিনি যেটা রিলিজ করছেন তারও কমপ্লেইন থাকে। সেখানে আমরা আমরা এবার প্রস্তাব করেছি। সেটা বলেছি যে সেন্সর বোর্ডে যেহেতু আমিও একজন সদস্য আছি, আমি বলেছি সেখানে যে অন্তত পক্ষে 2 সপ্তাহ আগে তাদের ছবিটা এখানে জমা দিতে হবে। জমা দিলে তারপর এটাকে দেখতে দেখতে 1 সপ্তাহ চলে আসবে। সম্পূর্ণ রিলিজ করতে যদি 1 সপ্তাহ আগেও
আপনি এটা এটা বাংলাদেশের দর্শকদের মধ্যে আমাদের প্রচারণাটা করতে পারি। আপনি সবচাইতে এবার তো ছবির তো প্রচারের কোনো টাকাই লাগে না। আগে তো মাইক দিয়ে সারা বাংলাদেশ ঘুরতে হতো, বিভিন্ন বাজনা বাজাতে এখন হতো। তো মিডিয়া এখন তো আছে। এই যে আপনারা যে চ্যানেল একদমই 24 থেকে তাই। শুরু করে সব মিডিয়া দিনের পর দিন প্রচার করছে। এই যে আমরা সিনেমা নিয়ে এটা কাজ কিন্তু করছি, এটা তাই কিন্তু না? আপনাদের বেশি অবদান। তাই আমি যে জিনিসটা বলতে চাই যে অবশ্যই 2 সপ্তাহ আগে যারা রিলিজ করবে তারা জমা দিবে। আমাদের কর্তৃপক্ষ, মন্ত্রণালয় এবং সেন্সর বোর্ড সেটা দেখবে, দেখে 1 সপ্তাহ আগে দিলেও একটা প্রচারণা করা যায়। তা না হলে এই ছবি কিভাবে বুঝবে যে বাংলাদেশে একটা ভালো ছবি আসছে? না, আসলে এই নিয়মটা হলে সবার জন্যই বেশি আমরা ভালো হবে। সরকারের কাছে আবেদন রাখবো অন্ততপক্ষে 2 সপ্তাহ আগে বাংলাদেশের যারা ছবি বানায় তারা যাতে জমা দেয়, তাহলে তাদের ছবিটা যেমন প্রযোজক ব্যবসা করবে, হল মালিকরাও নিয়ে তৃপ্তি পাবে, আর দর্শকরা সেই ছবিটা দেখতে উপভোগ করবে। আপনি তো একজন সেন্সর বোর্ডের সদস্য, জি। সো চাইলে কিন্তু আপনারা এই নিয়মটা করতে পারেন। না, আমরা করতে পারি না, আমরা আবেদন করেছি মন্ত্রণালয়ে, আমরা জানিয়েছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা চিঠি আকারে আমরা পাবো, আমরা আশ্বস্ত হয়েছি। দ্রুতই বাস্তবায়িত হবে এই উদ্যোগ। রনি ভাই, আপনার কাছে যদি আসি, একটু আগে বলছিলেন যে প্লেনে আপনি হাঁটছেন ফ্লাইটের মাঝে, সেখানে আপনি সিনেমার প্রশংসা শুনছেন দম সিনেমা নিয়ে। তো দম সিনেমা নিয়ে যেরকম অনেক পজিটিভ রিভিউ পেয়েছেন, অনেক সমালোচনাও নিশ্চয়ই আপনার কানে এসেছে। অবশ্যই। কোনটা আসলে মানে কানে এসেছে বা রিসিভ করেছেন কোনটা, এটা বলেন তো। না, সমালোচনা এক একটা দর্শক তো এক এক রকম। কোনো দর্শকের কাছে হয়তো মনে হয়েছে যে এটা কি তার যে এক্সপেকটেশন সেটা ফুলফিল করতে পারে নাই। এটা তো মানে থাকবেই, মানে একটা সিনেমা কিন্তু সব ধরনের দর্শককে ফুলফিল করতে পারবে না। আমার সিনেমার যেই জনরার, ওই জনরা যারা পছন্দ করে তারা কিন্তু এই সিনেমার অনেক প্রশংসা, উচ্ছ্বাস, কান্নাকাটি যাদের ভালো লেগেছে তারা তো প্রশংসাই আর করেছে। যারা পছন্দ হয় নাই তারা হয়তো ডিফারেন্ট এক্সপেকটেশন নিয়ে তারা সিনেমা হলে গিয়েছে। হয়তো মনে করেছে এটা কি একটু কমেডি সিনেমা হবে, কিন্তু দেখলো যে না, এটার মধ্যে অনেক চ্যালেঞ্জ আছে, একটা চ্যালেঞ্জিং জার্নি তারা দেখতে দম পারলো। নামের সাথে আমরা বুঝে গিয়েছি যে এটা চ্যালেঞ্জিং। কিন্তু হ্যাঁ, মানে এটা নামের সাথে সবসময় বোঝা যায় না, মানুষের এক্সপেকটেশনটা সিনেমাটা ট্রেলার হিসেবে একরকম দেখে, তো যখন যায় তাদের মানে মুডটা অথবা তাদের চিন্তাটা ডিফারেন্ট। আমি যদি জানতে চাই যে এখন পর্যন্ত কোন মন্তব্যটা আপনার মাথায় আছে, যেটা আমার কানে লাগছে, এটা আমি মনে রাখছি, একটা মন্তব্য বলেন তো একটা সমালোচনা। মন্তব্যের ক্ষেত্রে যেমন আমাকে একটা কমন মন্তব্য আমি অনেকের কাছ থেকে শুনেছি যে এই সিনেমাটা তো আসলে সত্য ঘটনা অবলম্বনে, কিন্তু সত্য ঘটনার সাথে যখন সিনেমা বানাতে হয় তখন তো আসলে মানে ইন্সপায়ার্ড হয়ে অনেকগুলো স্টোরি এটার মধ্যে আরো অ্যাড করতে হয় আর কি, মূল গল্পটা ঠিক রেখে। সিনেমাটিক কিছু তো বিষয় আমার যোগ করতে এখানে হয়। একটা ক্যারেক্টার ছিল, যেই ক্যারেক্টারের বাবা হচ্ছে পাকিস্তান থেকে আসছে আফগানিস্তানে, তার মা আফগানিস্তানি ক্যারেক্টার, এবং এইটা বাংলাদেশের সাথে পাকিস্তানের যেই একটা মানে মানে এন্ড ক্লাইম্যাক্সে আসলে অনেক কিছু বলে দেওয়া যাচ্ছে না, কিন্তু এন্ড ক্লাইম্যাক্সে আসলে একটা মানে মানে ঘটনা ঘটে আর কি, এবং সেটার থেকে একটা বাংলাদেশের জয়ের গল্প আমি বলতে চেয়েছি। সেই বিষয়টা আমি এখানে উপস্থাপন করেছি। অনেক দর্শক এইটা এক্সপেক্ট করে নাই, তাদের কাছে এটা ভালোও লাগে নাই। আবার অনেক দর্শকের কাছে মনে হচ্ছে না এটা বাংলাদেশের বিজয়ের জন্য ভালো। তো এই ধরনের দুই ধরনের প্রতিক্রিয়া কিন্তু আমি আসলে পেয়েছি আসলে। ওকে, প্রায় 4-5 মাস প্লাস হলো আপনারা দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির। মানে এখন পর্যন্ত কতটা মানে আপনি সাফল্যের খাতায় কি কি যোগ করলেন, কি বলবেন? আমরা সবচাইতে সাফল্যের খাতা হচ্ছে বাংলাদেশে দিন দিন এবারও ঈদে কিন্তু 2টা সিনেপ্লেক্স বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহ সোনারগাঁতে আরো 4টা সিনেপ্লেক্সের সেখানে কাজ সম্পন্ন হয়েছে, সেটা স্টার সিনেপ্লেক্স। এখানে আপনাদের সাফল্য কি? আমাদের সাফল্যতা মানে আমরাই তো তাদেরকে উৎসাহিত করছি। আচ্ছা, আর একটা বিষয় যদি এবং তারা কিন্তু আমাদেরই মেম্বার, ঠিক আছে? তারা কিন্তু আমাদের মেম্বারশিপ নিয়েই তারপরে কাজ পরিকল্পনা অনুযায়ী কতটা এগোতে পারছেন উজ্জ্বল আমরা ভাই? পরিকল্পনা এই বছর যদি আমরা যেটা আশা করছি, যদি সরকার থেকে আমরা প্রপারলি সহযোগিতাগুলি পাই, তাহলে বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে যেমন অনেক তথ্য ভবন রয়েছে, অনেক বড় বড় আমরা দেখছি শিল্পকলার মধ্যে বড় বড় রয়েছে, তারপরে আমাদের হাউসগুলো বিভিন্ন খালি পড়ে রয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি যে বিভিন্ন সংস্থার এবার যে বাংলাদেশের সরকার চীনে প্রতিনিধি গিয়েছে, সেখানেও কিন্তু বাংলাদেশের সিনেমা সেক্টরকে উন্নয়ন করার জন্য কি কি দরকার, চায়না কীভাবে আমাদের সহযোগিতা করে, সেগুলো কিন্তু আমি তাদেরকে যার প্রতিনিধির কাছে আমরা একটা লিখিত প্রস্তাব দিয়েছি। আমরা কিন্তু চাচ্ছি এই ইন্ডাস্ট্রি বাঁচানোর স্বার্থে আমরা বিভিন্নভাবে এই 5 মাসে আমরা বিভিন্নভাবে সচিবের কাছে আমরা মিটিং করেছি। মিটিং করে যে 1000 কোটি টাকার যে প্রণোদনাটা রয়েছে সেটা
মাঝখানে এসে আমাদের সময় বৃদ্ধি করা দরকার। সেটা সচিব মহোদয় অত্যন্ত আন্তরিকতার সহিত সকল সেক্টরের ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সকল সেক্টরের প্রতিনিধি নিয়ে আমাদের সাথে মিটিং করেছে, যাতে সিনেমা হলের এই যে 1000 কোটি টাকার ঋণটা তারা যাতে বৃদ্ধি করতে পারে, এবং তারা আরও 2 বছরের জন্য তারা সেই প্রস্তাবটা কিন্তু মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে। ইনশাআল্লাহ Okay, সেটাই আর এই পাওয়া যাবে। জায়গায় আমি একটা লাইনে আপনার কাছ থেকে জাস্ট জানতে চাই যে ঈদ ঘিরে কিন্তু যে সিনেমা হল বাঁচানোর প্রসঙ্গ আসছিল বারবার, সেই জায়গায় আমার প্রশ্নটা ঘুরছিল মাথায়। আমি এক লাইনে ছোট্ট করে শুনতে চাই আপনার কাছে যে ঈদ ঘিরে কিন্তু কিছু সিনেমা হল চালু হয়েছিল, সেগুলো কি আবার বন্ধ হওয়ার পরিক্রমে যাচ্ছে? অবশ্যই বন্ধ হয়ে যাবে যদি আপনার কন্টেন্ট না থাকে। যদি ওয়ার্ল্ডের সব ছবি থেকে শুরু করে বাংলাদেশের এই যে ঈদের ধারাবাহিক যদি আরও 5টা ছবি চলে আসতো, তাহলে কিন্তু এই সিনেমা হলগুলি বন্ধ হতো না। আমরা চাইব বাংলাদেশে ওপেন করে দেওয়া, বাংলাদেশের কন্টেন্টকে ওপেন করে দেওয়া, বিশ্বের সব Okay. ছবি চালানো। আমাদের দেশের ছবি অন্য দেশে চলুক, সেটা সমস্যা না, কিন্তু আমাদের একটা রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে। এই যে কন্টেন্টের অভাব বলছে রনি ভাই, 10 বছর পর দম বানালেন, পরেরটা কত বছর সময় নেবেন? না, বেশি সময় নিব না। কত বলেন না, তো? আমি সিনেমা নির্মাণে হয়তো একটু গ্যাপ নিয়ে ফেলছি, কিন্তু সিনেমার প্রযোজনা অথবা অন্যান্য কর্মকাণ্ডের সাথে তো জড়িত। আমাদের নিজেদেরও এই ঈদ ছাড়াও সিনেমা রিলিজ করার প্ল্যান এই বছরই আছে, এবং অন্যান্য বাহ, এটা তো প্রযোজকদের ভালো কথাও খবর। জানি, তারা কিন্তু ঈদ ছাড়াও কিন্তু এখন প্ল্যান তাহলে করছে। রনি ভাই এই সেটে একটু ঘোষণা দিয়ে যান না, পরের সিনেমাটা কেমন হবে, কি আপডেট একটু বলে যান না, কিছু বলে যান আচ্ছা, আমাকে, পরের সেটা সিনেমা কি, হ্যাঁ, আমাকে কিছু বলে যান। পরের সিনেমা কেমন হবে এটা এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু কেমন পরের গল্পের? সিনেমা তাড়াতাড়ি হবে এটা বলতে পারি আর কি। কত তাড়াতাড়ি এটা বলেন? 2 বছরের মধ্যে। 2 বছর? এটা আমার নিজের সিনেমা, কিন্তু আমার যদি প্রযোজনার সিনেমা বলি তাহলে এই বছরই আরো সিনেমা আসছে, আমার প্রযোজনার সিনেমা। বাহ, এটা খুবই আশার কথা। আর অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আপনারা দুজনেই চ্যানেল আমার একটা মেসেজ আয়োজনে প্লিজ আমাদের এই ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি অত্যন্ত ইয়াং তরুণ বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমার মনে হচ্ছে আপনি আপনার যেভাবে দিক নির্দেশনা চলছেন, আমাদের ইন্ডাস্ট্রির দিকে তাকান। আমাদের ইন্ডাস্ট্রিকে যদি বৃদ্ধি করতে পারেন তো দেশে 3টা উপকার হবে। একটা হচ্ছে যে যারা মাদকসেবী, যারা যুব সমাজকে ধ্বংস করছে, তাদের থেকে দেশকে বাঁচানো যাবে, এবং বাংলাদেশের যে কৃষ্টি কালচার বিদেশে রপ্তানি করা যাবে। যেমন আমাদের রনিবের যে ছবিগুলি এখন বিদেশে চলছে, সেখানে কিন্তু আয় আসছে, এবং অনেক সেক্টর বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য আপনি যেমন ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এগুলো নিয়েও ছবি হওয়া যায়। আপনি কৃষকদের জন্য আপনি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা চাইব এটি সিনেমার মাধ্যমে বাংলাদেশের দর্শক থেকে ওয়ার্ল্ডের সব দর্শককে দেখানোর জন্য পরিবেশ তৈরি করা যায়। সেই ক্ষেত্রে আপনি আপনার মন্ত্রণালয় সর্বক্ষেত্রে আমাদের এই ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য সহযোগিতা অবশ্যই দরকার। অবশ্যই, আর আশা করব যে এই আয়োজনের মাধ্যমে এই তথ্যটা সরকার পর্যন্ত পৌঁছে যাবে। সাথে আরেকটা তথ্য আর করব, প্লিজ, সেটা হচ্ছে যে একটা হচ্ছে পাইরেসি সোর্স, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, আর একটা হচ্ছে এমনিতেও আপনি দেখবেন যে অনেক সাইট আছে, পাইরেটেড সাইট, যেগুলোতে মানে লিগালি, যেমন ফেসবুক, ইউটিউব, এরা লিগ্যাল প্ল্যাটফর্ম, এখানে পাইরেসি কন্ট্রোল করা সম্ভব, কিন্তু যেগুলো একদমই পাইরেটেড সাইট, সেগুলোর মাধ্যমে যে পরিমাণ পাইরেসি বাংলা সিনেমার ক্ষতি করছে এবং বাংলা কন্টেন্টের ক্ষতি করছে, এটা হিউজ। তো এই বিষয়ক আমি মনে করি যে তথ্য মন্ত্রণালয় এবং মানে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এইগুলোকে একসাথে সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার। সার্ভারটা যদি সেন্সর এফডিসিতে নিয়ে আসে, অনেকটা কিছু সমাধান হয়ে যাবে। এটা প্লাস সার্ভার কিন্তু নাই। যদি আমরা মনে করি যে বিটিআরসি থেকে কিন্তু যে কোনো লিঙ্ক যে কোনো সময় কিন্তু আসলে অফ করে দেওয়া সম্ভব বাংলাদেশি দর্শকের জন্য, এইগুলো কিন্তু খুবই কুইক, মানে যেন আমরা সার্ভিস পাই, এই জাতীয় আসলে আমার মনে হয় ওয়ান স্টপ সার্ভিস চালু করা দরকার আর কি। অবশ্যই খুব ভালো কথাগুলো আপনারা বলেছেন, আর আশা করব সব সংকট কেটে যাবে এবং সংকট কেটে যাওয়ার স্বার্থেই কাজ করবে কর্তৃপক্ষ। আমি তো এই যে রনিবের কাছে আমার একটা আবদার থাকবে, Please কিন্তু বলুন। দম ছবিটা কিন্তু একটা মেসেজ, সে কিন্তু ঠিকই বলেছে যে বাংলাদেশের একটা সত্য ঘটনা নিয়ে সে তৈরি করেছে। আমাদের দেশে কিন্তু যে কাজগুলি এখন শুরু হয়েছে, আপনাদের মতো গুণী শিল্পীরা, গুণী প্রযোজক, পরিচালক আপনারা তৈরি করে যে বাংলাদেশকে কিভাবে ডেভেলপ করা যায়, এই চাওয়াগুলি আপনারা তুলে ধরবেন। আমাদের থ্যাংক ইউ আপনাদের অনেক ধন্যবাদ। আর এই আলাপচারিতা আমরা অফ ক্যামেরাতেও চালিয়ে যাব। যাই হোক, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে আসার জন্য। শেষ করতে হচ্ছে আজকের আয়োজন, এবং আপনাদের আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা থাকবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প আরও এগিয়ে যাবে। দর্শক, এই ছিল আজকের তিব্বত লাক্সারিস প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজনে। আসছে সপ্তাহে নতুন অতিথিকে সাথে নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথে থাকুন।